সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে তৃতীয় সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের উত্তরমালা নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওতে গণিত বিষয়ের সম্পূর্ণ অ্যাসাইনমেন্ট উত্তর করে দেখাবো। তো তোমাদের গণিত বইয়ের মোট 3টি অধ্যায় থেকে এই প্রশ্নগুলো করা হয়েছে। তো অধ্যায়গুলো হলো প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় ও তৃতীয় অধ্যায়। তো এই 3টি অধ্যায় থেকে 2 অংশের একটি সৃজনশীল প্রশ্ন এবং মোট 7টি সংক্ষিপ্ত প্রশ্ন করা হয়েছে। তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ অ্যান্সারগুলো স্টেপ বাই স্টেপ করে দেখাবো। তো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং আমার চ্যানেলে তোমরা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনে একবার ক্লিক করবে। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে। ওকে, তো চলো এই অ্যাসাইনমেন্টের উত্তর কিভাবে করবে দেখে আসি। তো প্রথমে আমি একটু প্রশ্ন নিয়ে ডিসকাস করব। তো প্রশ্ন নাম্বার 1। ওকে, এখানে একটি সৃজনশীল প্রশ্নের মোট 3টি অংশ দেওয়া আছে। এই 3টি অংশকে ফলো করে তোমাকে এই নিচের ক এবং খ এর উত্তর করতে হবে। ওকে, তো 1 নম্বরের প্রথম অংশে যে প্রশ্নটি দেওয়া আছে এটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে। ওকে, তো প্রথমে তোমাকে মুনাফার পরিমাণ নির্ণয় করতে হবে এবং পরবর্তীতে মুনাফা আসল নির্ণয় করতে হবে। ওকে, তো চলো এই দুইটি অংশের উত্তর কিভাবে করবে দেখে আসি। তো আমি এখানে লিখে নিয়েছি অ্যাসাইনমেন্ট উত্তরপত্র, এটুকু লেখার দরকার নেই, এরপর থেকে লিখতে হবে। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে গণিত বইয়ের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়। তো 1 নম্বর প্রশ্নের উত্তর করে দেখাবো। সো এখানে লিখেছি 1 নম্বর প্রশ্নের উত্তর। যেহেতু সরল মুনাফার ক্ষেত্রে উত্তর করে দেখাবো, সো এখানে লিখে নিয়েছি সরল মুনাফার ক্ষেত্রে। ক নম্বর যেহেতু আমাকে মুনাফা নির্ণয় করতে হবে, সো যেসব অংশগুলি দেওয়া আছে প্রত্যেকটা অংশ আমি এখানে তুলে দিয়েছি। তো ক নম্বর উত্তরে যে ক্লুগুলো দেওয়া আছে সেগুলো আমি লিখে নিয়েছি। দেওয়া আছে আসল পি ইকুয়াল টু 15,000 টাকা, সময় এন ইকুয়াল টু 3 বছর, মুনাফার হার আর ইকুয়াল টু 9%। এই পার্সেন্টকে আমি প্রথমে টাকাতে রূপান্তর করে নিয়েছি। সো 9/100 করেছি। ওকে, ফলাফল দাঁড়ায় 0.09। এরপরে মুনাফা নির্ণয়ের একটি সূত্র আমরা জানি, তো এটাই লিখেছি এখানে। আমরা জানি সরল মুনাফা আই ইকুয়াল টু পি আর এন, এবং উপরে কিন্তু 3টা অংশ আমরা পেয়ে গেছি। সো এই 3টা অংশ বসিয়ে দেব গুণ আকারে। তো 15,000 গুণ 0.09 গুণ 3 ব্র্যাকেট দিয়েছি, এরপর টাকা লিখেছি, এরপর এগুলি গুণ করেছি, গুণ করে 4,050 টাকা এসেছে। অর্থাৎ সরল মুনাফার উত্তর হবে 4,050 টাকা। ওকে, এর পরবর্তীতে খ নম্বরে প্রশ্ন আছে মুনাফা আসল নির্ণয় করতে হবে। ওকে, তো আমি এখানে স্টেট লিখে নিয়েছি। আমরা জানি মুনাফা আসল এ ইকুয়াল টু পি প্লাস আই, অর্থাৎ আসল অথবা মূলধন প্লাস মুনাফা, অর্থাৎ সরল মুনাফা। ওকে, তো এখানে আমরা মূলধন জানি 15,000 টাকা যোগ মুনাফা 4,050 টাকা, এই দুটা যোগ করে দিয়েছি, অর্থাৎ 19,050 টাকা। এটাই হবে মুনাফা আসলের উত্তর। ওকে, 1 এর ক এবং খ উত্তর কমপ্লিট হয়ে গেল। অ্যাসাইনমেন্টের 1 নম্বর সৃজনশীল প্রশ্নের দ্বিতীয় অংশের মোট 5টি প্রশ্ন রয়েছে ক থেকে ঙ পর্যন্ত। ওকে, তো এখানে প্রথমে 3টি ক্লু দেওয়া আছে। এখানে দেখুন ক নম্বরে লেখা আছে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন কত, সূত্র সহ উল্লেখ করতে হবে। একইভাবে মোট 3টি একই ধরনের উত্তর করতে হবে। ওকে, প্রথম বছরান্তে মানে 1 বছরান্তে, দ্বিতীয় বছরান্তে মানে 2 বছরান্তে, তৃতীয় বছরান্তে মানে 3 বছরান্তে মূলধন নির্ণয় করতে হবে। কিসের? চক্রবৃদ্ধির। ওকে, কি সহ? সূত্র সহ। তো এই 3টা প্রথমে নির্ণয় করব। এরপরে নির্দিষ্ট সময়কাল পর চক্রবৃদ্ধির মুনাফা এবং নির্দিষ্ট সময়কাল পর অর্থাৎ 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য নির্ণয় করতে হবে এবং সবশেষে একটি প্রশ্নের উত্তর করতে হবে এটা নিজের মতো করে। ওকে, সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কোন মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে তুমি মনে করো? এটা নিজের মতো করে লিখতে হবে। আমি একটু ক্লু দিয়ে দেব, সে অনুসারে তোমরা লিখতে পারো। ওকে, তো চলো দেখে আসি দ্বিতীয় অংশের উত্তরগুলি কিভাবে করবে। তো দ্বিতীয় অংশে যেহেতু চক্রবৃদ্ধির মুনাফার ক্ষেত্রে উত্তর করতে হবে, সো আমি এখানে লিখে নিয়েছি চক্রবৃদ্ধির মুনাফার ক্ষেত্রে
ক নম্বর প্রশ্ন, দেওয়া আছে আসল পি ইকুয়াল টু 15,000 টাকা, মুনাফার হার আর ইকুয়াল টু 0.09 টাকা। এখানে যেহেতু প্রথম বছরান্তে, সো আমি এখানে লিখে নিয়েছি এইভাবেই যে প্রথম বছরান্তে অর্থাৎ সময় n ইকুয়াল টু 1 বছর। তো এখানে আমি চক্রবৃদ্ধির মূলধনের সূত্র প্রয়োগ করেছি, কারণ সূত্র প্রয়োগ করতে হবে। তো আমরা জানি প্রথম বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন সি ইকুয়াল টু পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার n, এই সূত্র প্রয়োগ করতে হবে। এরপরে বা সি ইকুয়াল টু পি অর্থাৎ আসল বা মূলধন 15,000 টাকা, এক লিখেছি, যোগ দিয়েছি, আর এর মান আমি আগেই পেয়েছি 0.09 টাকা, এটা আমি এখানে লিখে দিয়েছি। এরপরে যেহেতু টু দি পাওয়ার n মানে হচ্ছে বছর বা সময়ের কাছে লিখেছি 1, কারণ প্রথম বছরান্তে। ওকে, তো এগুলো আমি যোগ এবং গুণ করেছি, করে এর মান এসেছে 16,350 টাকা। ক নম্বরের চক্রবৃদ্ধির মূলধন হবে 16,350 টাকা, এটাই অ্যান্সার। এরপরে খ নম্বরে যেহেতু দ্বিতীয় বছরান্তে, সো একইভাবে করব। এখানে লিখে নিয়েছি দ্বিতীয় বছরান্তে অর্থাৎ সময় n ইকুয়াল টু 2, দ্বিতীয় বছরের জন্য 2। আমরা জানি দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন সি ইকুয়াল টু পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার n, বা সি ইকুয়াল টু পি এর মান 15,000, 1 যোগ আর এর মান 0.09 এবং n অর্থাৎ সময় হচ্ছে 2 অর্থাৎ 2 বছর। ওকে, তো এখানে আমি এই অংশটুকু যোগ করেছি এবং এর সূচকের মান বের করে নিয়েছি, অর্থাৎ 15,000 গুণ 1.1881 বের হয়েছে। এরপরে গুণ করে পেয়েছি 17,821.5 টাকা। এরপর এই দুটা গুণ করে পেয়েছি 17,821.5 টাকা, অর্থাৎ দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন হবে 17,821.5 টাকা, এটাই অ্যান্সার। ওকে, এরপরে গ নম্বরে একইভাবে তৃতীয় বছরান্তে অর্থাৎ সময় n ইকুয়াল টু 3 বছর। আমরা জানি তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন সি ইকুয়াল টু পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার n, বা সি ইকুয়াল টু 15,000 ইন্টু 1 যোগ 0.09, তার মাথার উপর 3 দিয়েছি কারণ 3 বছরান্তে। এরপরে সূচকের মান বের করে গুণ করে নিয়েছি, অর্থাৎ 15,000 এবং এর মানটা গুণ করে নিয়েছি। ওকে, তো এই দুটা গুণ করে মান পেয়েছি 19,425.435 টাকা, অর্থাৎ তৃতীয় বছরান্তে এর মূলধন হবে 19,425.435 টাকা, এটাই অ্যান্সার। ওকে, এরপরে ঘ নম্বরে দেওয়া আছে নির্দিষ্ট সময়কাল পর চক্রবৃদ্ধির মুনাফা কত হবে। তো আমি এখানে নির্ণয় করে দিচ্ছি। তো দেওয়া আছে মূলধন পি ইকুয়াল টু 15,000 টাকা, গ হতে পাই তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন সি ইকুয়াল টু 19,425.435 টাকা। তো যেহেতু 3 বছরে অর্থাৎ তৃতীয় বছরে আমি এখানে ইন্ডিকেট করেছি, ওখানে কিন্তু ইন্ডিকেট করাই আছে একইভাবে, সো আমি এখানে লিখে নিয়েছি 3 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন সি ইকুয়াল টু 19,425.435 টাকা। তাহলে 3 বছরে চক্রবৃদ্ধির মুনাফা নির্ণয়ের সূত্র আমরা জানি 3 বছর পর চক্রবৃদ্ধির মুনাফা সি মাইনাস পি, অর্থাৎ চক্রবৃদ্ধির মূলধন মাইনাস সরল মুনাফার মূলধন। ওকে, তো এই দুটা বিয়োগ করে নিয়েছি, অর্থাৎ 19,425.435 থেকে 15,000 বাদ দিয়েছি, অর্থাৎ বিয়োগ করেছি। তাহলে এখানে এসেছে 4,425.435 টাকা, এটাই অ্যান্সার। ওকে, এরপরে ও নম্বর একটি প্রশ্ন আছে, নির্দিষ্ট সময়কাল অর্থাৎ সর্বশেষ অর্থাৎ তৃতীয় বছর পর সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তো একইভাবে লিখে নিয়েছি 3 বছর পর চক্রবৃদ্ধির মুনাফা ও সরল মুনাফার পার্থক্য। তো এখানে বের হয়েছে কিন্তু চক্রবৃদ্ধির মুনাফা অর্থাৎ 4,425.435 টাকা। তো এখানে একইভাবে করেছি 4,425.435 থেকে 4,050 টাকা বিয়োগ করে দিয়েছি, তাহলে 375.435 টাকা বের হয়েছে, অর্থাৎ ও নম্বরের অ্যান্সার এটাই হবে। অর্থাৎ 3 বছর পর চক্রবৃদ্ধির মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য হবে
375.435 টাকা, এটা অ্যান্সার। এরপরে একটি ক্লু দেওয়া আছে যে কোন পদ্ধতি তোমার কাছে বেশি সুবিধাজনক মনে হয়। তো আমি উপরের তথ্যগুলি বিশ্লেষণ করে লিখেছি। উপরের গাণিতিক বিশ্লেষণ থেকে দেখা যায় যে সরল মুনাফার তুলনায় চক্রবৃদ্ধির মুনাফা 375.435 টাকা বেশি। কাজেই সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে চক্রবৃদ্ধির মুনাফা পদ্ধতি বেশি সুবিধাজনক। তোমরা চাইলে তোমাদের নিজের মতো করে লিখতে পারো, এতে কোনো সমস্যা নেই। ওকে, আমি যেটা লিখেছি তোমাদের এটাই লিখতে হবে এমনটা নয়। তো প্রথমে যে 1 নম্বর সৃজনশীল ছিল সেগুলি কমপ্লিট হয়ে গেল। এরপরে পরবর্তী অংশে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ 7টি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। তো চলো দেখানো যাক কিভাবে এই 7টি প্রশ্নের আনসার করবে। তো আমি এখানে প্রশ্ন তুলেছি এবং নিচে উত্তর করেছি। তো তোমরা অবশ্যই প্রশ্নগুলো তুলবে না, প্রশ্নগুলো না তুলে জাস্ট খালি উত্তরগুলি করে দিবে। ওকে, তো সংক্ষিপ্ত 1 নম্বর প্রশ্ন আছে 6, 11, 16, 21 প্যাটার্নটির বীজগাণিতিক রাশি নির্ণয় করো। তো এখানে উত্তর করেছি প্রথম পদ 6, আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম পদ 6, পার্থক্য অর্থাৎ পার্থক্য ইকুয়াল টু দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, সেভাবে করে নিয়েছি। এটা সূত্র 11 থেকে 6 বাদ দিলে হচ্ছে 5, অর্থাৎ দ্বিতীয় পদ 11 এবং প্রথম পদ 6 বিয়োগ করলে হবে 5। এরপরে কতম পদ নির্ণয় করেছি, তো কতম পদ নির্ণয়ের সূত্র প্রথম পদ যোগ ক বিয়োগ 1 গুণ এই পার্থক্য। তাহলে প্রথম পদ আমরা জানি 6 যোগ ক বিয়োগ 1 পার্থক্য আমরা জানি 5। এরপরে ক্যালকুলেশন করেছি 6 যোগ এটাকে 5টাকে এর ভিতরে গুণ করে দিয়েছি, 5 ক মাইনাস 5 অর্থাৎ 5 ক মাইনাস 5। তাহলে এখানে 5 ক থাকছে, 6 থেকে এই 5 বাদ দিলে 1 থাকছে। ওকে, তাহলে 5 ক যোগ 1 অর্থাৎ নির্ণেয় বীজগাণিতিক রাশি হবে 5 ক যোগ 1। ওকে, এটাই অ্যান্সার। তো 2 নম্বরে একটি প্রশ্ন আছে, একটি প্যাটার্নের চিত্র দেওয়া আছে। ওকে, তো বলছে এর পরবর্তী চিত্রের কাঠির সংখ্যা কত, চিত্র আঁকো। প্রথমে আমি কাঠিগুলো ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি। এখানে 1, 2, 3, 4, 5 প্রথম কাঠিতে 5টি সংখ্যা রয়েছে, দ্বিতীয় কাঠিতে 1, 2, 3, 4, 5, 6, 7 দ্বিতীয় কাঠিতে রয়েছে 7টি। তৃতীয় কাঠি দেখে আসি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 অর্থাৎ 9টি সংখ্যা রয়েছে। আমি এখানে লিখেছি ঠিক একই প্রসেসে, প্রথম চিত্রে 5টি, দ্বিতীয় চিত্রে 5 যোগ 2, তৃতীয় চিত্রে 7 যোগ 2 আর চতুর্থ চিত্রে লিখেছি 9 যোগ 2 অর্থাৎ 11টি। তাহলে এখানে 3টি চিত্র আছে, সো পরবর্তী চিত্র হয়েছে 11টি। এখন প্রশ্ন হচ্ছে 11টি কেন বসিয়েছি এবং 11 সংখ্যা কেন বসাবো। তো আমি দেখতে পাচ্ছি দ্বিতীয় কাঠি থেকে প্রথম কাঠি বাদ দিলে এবং তৃতীয় কাঠি থেকে দ্বিতীয় কাঠি বাদ দিলে এর পার্থক্য হচ্ছে 2, অর্থাৎ পরবর্তী সংখ্যা অর্থাৎ শেষ সংখ্যার সাথে 2 যোগ করে দিলেই কিন্তু পরবর্তী কাঠি বের হয়ে যাবে। সো এখানে 9 যোগ 2 করেছি অর্থাৎ 11 করেছি এবং 11টি একটি কাঠি এঁকে দিয়েছি। তো চতুর্থ কাঠির সংখ্যা পেয়েছি 11টি এবং এই 11টির একটি চিত্র এঁকে দিয়েছি। ওকে, এখানে গুণে দেখবে 11টি আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 মোট 11টি কাঠি রয়েছে। ওকে, এটাই অ্যান্সার। এরপর 3 নম্বরে একটি প্রশ্ন আছে 1 মিটার কাকে বলে। তো এখানে উত্তর করেছি 1 মিটার, এরপর বিসর্গ দিয়েছি। এখানে লিখেছি প্যারিস মিউজিয়ামে রক্ষিত একখণ্ড প্লাটিনামের রড এর দৈর্ঘ্যকে 1 মিটার হিসেবে বলে বা 1 মিটার হিসেবে ধরা হয়। দৈর্ঘ্য পরিমাপের একক হলো মিটার। ওকে, এটুকুই অ্যান্সার। 4 নম্বরে লেখা আছে একটি প্রশ্ন, অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতির দুটি এককের নাম লিখো। অধিক পরিমাণ বলতে গেলে 1 কেজি 2 কেজি 5 কেজি নয়, তার থেকে অনেক বেশি পরিমাণ বোঝায়। সো আমি উত্তর লিখেছি এইভাবে, অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতির দুটি এককের নাম হলো, একটি হচ্ছে কুইন্টাল এবং অন্যটি হচ্ছে মেট্রিক টন। আমি এগুলি রোমান সংখ্যা দিয়ে সুন্দর করে লিখেছি। ওকে, ঠিক একই প্রসেসে তোমরাও লিখে দিবা। 5 নম্বরের প্রশ্ন আছে 10 একর সমান কত বর্গ মিটার। তো আমরা জানি 1 একর সমান
তো আমরা জানি 1 একর সমান 4046.86 বর্গমিটার, এটা আমাদের মুখস্থ। ওকে, এরপরে যেহেতু 10 একর বলেছে, সো আমি 1 একরের নিচে লিখেছি 10 একর, অর্থাৎ একে 10 দ্বারা গুণ করেছি, কারণ ছোট থেকে বড় সংখ্যায় গেলে গুণ করতে হয়। তো গুণ করেছি, গুণ করলে হয়েছে 40,468.6 বর্গমিটার প্রায়। ওকে, এটা অ্যান্সার। তো 6 নম্বরে একটি প্রশ্ন রয়েছে, 160 সেন্টিমিটার সমান কত ইঞ্চি? তো উত্তর করেছি, আমরা জানি 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, এটা আমাদের মুখস্থ। এখন 2.54 সেন্টিমিটার সমান 1 ইঞ্চি, 1 সেন্টিমিটার সমান অবশ্যই কম হবে, সো 1 ডিভাইড 2.54 করেছি। এরপরে 160 সেন্টিমিটার সমান, যেহেতু 1 সেন্টিমিটার ছোট, 160 সেন্টিমিটার বড়, তো 160 যেহেতু বড়, সো এটাকে লবের সঙ্গে গুণ করে দিয়েছি। তাহলে 1 ইন্টু অর্থাৎ 1 গুণ 160 ডিভাইড 2.54, এটাকে ক্যালকুলেশন করলে 62.99 ইঞ্চি হবে। তো এখানে প্রায় দিয়েছি। ওকে, এবং সর্বশেষ যে প্রশ্ন আছে এটা আমি একটু বলে দিচ্ছি। একটি ঘরের আয়তন 7,68,000 ঘন সেন্টিমিটার এবং বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী হলে ঘরটিতে বায়ুর পরিমাণ কত কিলোগ্রাম? এটা প্রশ্নে দেওয়া আছে, আমি অ্যান্সারটি করে দিচ্ছি। তো ঘরের আয়তন আছে 7,68,000 ঘন সেন্টিমিটার, বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী, অর্থাৎ 1 ঘন সেমি বা 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন হবে 0.0129 গ্রাম, অর্থাৎ 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন হবে 0.00129 গ্রাম। তাহলে ঘরটিতে বায়ুর পরিমাণ সমান সমান 7,68,000 গুণ 0.00129, তো এটা গুণ করলে 9,90,720 গ্রাম হবে। যেহেতু আমাকে কিলোগ্রামে অ্যান্সার করতে বলেছে, সো একে আমি জাস্ট 1000 দিয়ে ভাগ করে দিয়েছি, কারণ ছোট একক থেকে বড় এককে গেলে ভাগ করতে হয়। সো 1000 দিয়ে ভাগ করেছি এবং এই তিনটা শূন্যের জন্য 3 ঘর আগে একটি দশমিক বসিয়ে দিয়েছি। তো এখানকার তিনটা শূন্যের জন্য এখানকার 3 ঘর আগে, ডান দিক থেকে 3 ঘর আগে একটি দশমিক বসিয়ে দিয়েছি, তাহলে হয়ে গেছে। ওকে, তাহলে 990.72 কিলোগ্রাম, এটাই অ্যান্সার। তো এই অ্যান্সার গুলোই ছিল অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট নিয়ে। তো অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে এই অঙ্কগুলি করবে এবং শুধু দেখে দেখে নয়, তোমরা চেষ্টা করবে নিজে নিজে কিভাবে করা যায়। যদি না বুঝতে পারো সেক্ষেত্রে এগুলি অনুসরণ করবে। ওকে, সম্পূর্ণ যে দেখে দেখে করবে এমনটা নয়। এবং আমার চ্যানেলে তুমি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক, যাতে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তোমার কাছে। এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।